আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যদের আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এপ্রিলের 23 তারিখ পুলিশ সদর দপ্তরের একটা গোপন চিঠি, তাতে ডিআইজি কামরুল আহসানের সই। সারা দেশের প্রতিটি পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ। কারণটা ভয়াবহ। জাতীয় সংসদ ভবন, সেনা পুলিশের স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর, একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্যরা একত্রে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা করছে। একই সময়ে গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সদস্যের সঙ্গে সামরিক বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য বেরিয়ে এসেছে। ঢাকার সিটিটিসি বলছে আতঙ্কের কারণ নেই, কিন্তু সতর্কতাটা যখন সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ এবং দেশের সব জেলার পুলিশ সুপার পর্যন্ত পৌঁছে যায়, তখন প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশ আসলে কতটা ঝুঁকিতে। বাংলাদেশে জঙ্গিবাদ কোনো নতুন ঘটনা নয়। ইতিহাসের সুতো ধরলে দেখা যাবে মাটির নিচে শিকড় অনেক গভীরে। 90-এর দশক থেকেই এই ভূমিতে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর জন্ম ও বিকাশ চলে আসছে। 2005 সালের 17ই আগস্ট 1 ঘন্টায় 63 জেলায় একযোগে বোমা হামলা করে জেএমবি বিশ্বকে চমকে দিয়েছিল। 2016 সালে গুলশানের হোলি আর্টিজানে হামলা বাংলাদেশকে আন্তর্জাতিক মানচিত্রে জঙ্গিবাদের দেশ হিসেবে চিহ্নিত করে দিয়েছিল। হাসিনা সরকার পরে নিষেধাজ্ঞা, গ্রেপ্তার এবং কঠোর কাউন্টার টেরোরিজম নীতির মাধ্যমে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এনেছিল, কিন্তু শেকড় কাটা হয়নি, শুধু কাণ্ডটা মাটির নিচে চলে গিয়েছিল। 2024 সালের আগস্টে সরকার পরিবর্তনের পর একটা বিষয় অনেককে চিন্তিত করেছে। 5 আগস্টের পরপরই কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী আলোচিত 43টি মামলার আসামি ও শীর্ষ পর্যায়ের অভিযুক্তরা জামিনে মুক্ত হয়েছেন। নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের পরিচিত মুখও এই সুযোগে বেরিয়ে এসেছেন। দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে জঙ্গিবাদ বিষয়ে যে নমনীয় অবস্থান নেওয়া হয়েছে, তার সুযোগ নিয়ে কট্টরপন্থী গোষ্ঠীগুলো নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। অনলাইনে উগ্রবাদী প্রচারণা চলছে অবাধে। মাঠে তৈরি হচ্ছে নতুন নেটওয়ার্ক। বিশ্লেষকরা এই পরিস্থিতিকে বলছেন শূন্যতার রাজনীতি। যেখানে শূন্যতা তৈরি হয়, তাতে বিপজ্জনক কিছু একটা ঢুকে পড়ে। বাংলাদেশে এখন কোন হুমকিটা বড়? নিরাপত্তা বিশ্লেষকরা পরিস্থিতিকে দুটো আলাদা স্তরে ভাগ করছেন। এখনই সবচেয়ে তাৎক্ষণিক বিপদ আইএস ঘরানার নিউ জেএমবি বা নব্য জেএমবি, যারা প্রচলিত ভাষায় দাওলাপন্থী। তারা দ্রুত হামলায় বিশ্বাসী, লক্ষ্যবস্তু সরকারি স্থাপনা ও নিরাপত্তা বাহিনী। কেরানীগঞ্জে বিস্ফোরণ, ঢাকার পল্টনে আইইডি বিস্ফোরণ, এই ধারাবাহিকতায় এই গোষ্ঠীর হাত সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে থাকছে অনুগত সংগঠনগুলো, যারা শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। তারা তাড়াহুড়ো না করে বীজ বনে। এখানে একটা নতুন মাত্রা যোগ হয়েছে, বা তেহরিকি তালেবান পাকিস্তান। এই সংগঠনটি আল কায়দার ছাতার নিচে কাজ করে এবং মূলত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সক্রিয়। 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর টিটিপির শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সংগঠনে বাংলাদেশিদের যোগ দেওয়ার তথ্য আগে থেকেই ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সংশ্লিষ্টদের তথ্য বলছে এই মাইগ্রেশন বেড়েছে। এমনকি কিছু সামরিক সংশ্লিষ্ট ব্যক্তির এই পথে যাওয়ার গুঞ্জন উঠছে, যা নিছক গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সংশ্লিষ্টদের তথ্য বলছে এই মাইগ্রেশন বেড়েছে। এমনকি কিছু সামরিক সংশ্লিষ্ট ব্যক্তির এই পথে যাওয়ার গুঞ্জন উঠেছে, যা নিছক গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে বিশ্লেষকরা মনে করছেন। এই মানুষগুলো প্রশিক্ষিত। তারা যখন ফিরে আসেন, তখন নিয়ে আসেন নতুন কৌশল। পাকিস্তানের প্রসঙ্গটা আরো সরাসরি। হাসিনার পতনের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দ্রুত পুনর্গঠিত হয়েছে। সামরিক ও কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। এখন প্রশ্ন হলো, এই নৈকট্য কি শুধুই কূটনৈতিক? ভারতের গোয়েন্দা প্রতিবেদন বলছে
পাকিস্তান ভিত্তিক সংগঠনগুলো বাংলাদেশকে নতুন ঘাঁটি হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। ডিপ্লোম্যাটের বিশ্লেষণ বলছে, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের একজন সাবেক নেতার টিটিপি এবং আল কায়দার সঙ্গে যোগসূত্র রয়েছে, যা নিরাপত্তা গবেষকদের কাছে সুপরিচিত। পাকিস্তান সরাসরি নির্দেশ দিচ্ছে কিনা সেই প্রমাণ নেই, কিন্তু আদর্শগত ও কাঠামোগত সংযোগটা অস্বীকার করার সুযোগ নেই। তাহলে বাংলাদেশ এই অবস্থায় এলো কেন? উত্তরটা সহজ নয়, কিন্তু কয়েকটা সুতো স্পষ্ট। প্রথমত, দারিদ্র ও বৈষম্য সবসময়ই উগ্রবাদী নিয়োগের উর্বর মাটি। দ্বিতীয়ত, একটা নির্দিষ্ট ধরনের মাদ্রাসা শিক্ষার মধ্যে দশকের পর দশক ধরে যে কট্টর আদর্শের বীজ বোনা হয়েছে সেটা এখন ফল দিচ্ছে। তৃতীয়ত, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজনৈতিক অনিশ্চয়তা। সরকার পরিবর্তনের সময় নিরাপত্তা কাঠামো দুর্বল হয়, নজরদারিতে ফাঁক পড়ে। সেই ফাঁকে অন্ধকারে যারা ছিল তারা একটু আলোয় উঠে আসে। চতুর্থত, নতুন প্রজন্মের উগ্রবাদীরা শুধু মাদ্রাসার ছাত্র নয়, তারা বিশ্ববিদ্যালয়ে পড়া, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষ। এই মিশেলটা আগের তুলনায় অনেক বেশি বিপজ্জনক। ঝুঁকি মোকাবেলার কথা বলতে গেলে স্পষ্ট করে বলতে হবে, শুধু আটক আর মামলা দিয়ে এই সমস্যার সমাধান হয় না, হয়নি, হবেও না। সফল কাউন্টার টেরোরিজম কৌশলে তিনটা স্তর থাকে। এক, তাৎক্ষণিক গোয়েন্দা তৎপরতা, নেটওয়ার্ক ভাঙা, সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা। এই কাজটা সিটিটিসি করছে, কিন্তু এটুকুই যথেষ্ট নয়। দুই, মধ্যমেয়াদী, অনলাইনে উগ্রবাদী প্রচারণার বিরুদ্ধে পাল্টা আখ্যান তৈরি করতে হবে। বিপদগামীদের পুনর্বাসনের কার্যকর কার্যক্রম চাই। তিন, দীর্ঘমেয়াদী, শিক্ষা ব্যবস্থায় সংস্কার, অর্থনৈতিক বৈষম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা। এই তিনটার কোনো বিকল্প নেই। আর সবার আগে দরকার রাজনৈতিক সদিচ্ছা, সমস্যাকে সমস্যা বলার সাহস। শেষ কথাটা বলা দরকার সরাসরি। বাংলাদেশের উগ্রবাদী পরিস্থিতি সম্পর্কে গত 1.5 বছরে যারা ধারাবাহিকভাবে সতর্ক করে এসেছেন তারা প্রায়ই উপেক্ষিত হয়েছেন। সতর্কতাকে অতিরঞ্জন বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো এটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু সমাধানে আগ্রহ দেখায়নি। আর বর্তমান সরকারের কাছ থেকেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত নেই। ঢাকার সংসদ ভবন থেকে কয়েক কিলোমিটার দূরে এখন হয়তো কেউ পরিকল্পনা আঁটছে। নিরাপত্তা বাহিনী সজাগ আছে, ভালো কথা, কিন্তু সজাগ থাকা আর সত্যিকারের মোকাবেলা এক জিনিস নয়। বাংলাদেশের 30 বছরের জঙ্গিবাদের ইতিহাস বলছে, প্রতিবার শুধু আগুন নেভানো হয়েছে, জ্বালানির উৎস খোঁজা হয়নি। যতদিন সেই উৎসে হাত না দেওয়া হবে, আগুন আবার জ্বলবে। তাই এবার সেই উৎসে হাত দিতেই হবে। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। এক আগমার্কা সিপিএম বুদ্ধিজীবী, সিনেমা জগতে যথেষ্ট নামডাক, ছবির এডিটিং করার জন্য এডিটর হিসেবে বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। কলকাতার বুদ্ধিজীবী মহলে অতি পরিচিত মুখ, সদালাপী। আমার সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয়। আমার তৈরি সিনেমা মহাভোজ ছবির এডিটিং তিনি করেছেন। তার পিতাও খুব নামী লোকসঙ্গীত শিল্পী, সুরকার, লোকসঙ্গীতের অন্যতম অথর তিনি। বাম ঘরানার অতি পরিচিত মুখ পিতা পুত্র। আমার ছবিতে আবহ সঙ্গীতের কাজ করেছিলেন। পিতা পুত্র দুজনেই সিপিএম এর সঙ্গে দীর্ঘকাল যুক্ত। তো এই পুত্র তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আজ সকালে। ফেসবুক খুলতেই তিনি আমার ফেসবুক ফ্রেন্ড, তার এই পোস্টটি আমার নজরে পড়লো একদম প্রথমেই। সেটা পড়ে আমি হতবাক বললে কম বলা হয়। প্রথমে ভেবেছিলাম হালকা রসিকতার ছলে দেয়া পোস্ট, কিন্তু পড়তে পড়তে বুঝলাম
হালকা রসিকতা কোথায়? এ তো সিরিয়াস লেখা, বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য সেটা আপনিও বুঝবেন, এক পলক লেখাটা দেখে নিন। ছোট লেখা, নিশ্চয়ই মোবাইলে আসছে, আমি পড়ে দিচ্ছি। লিখছেন, আমি ছোট থেকেই আরএসএস এর এক একনিষ্ঠ সেবক। 2014 সালে শ্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের চেহারাটাই বদলে যায়। আগে যখন বিশ্বের কোনো সম্মেলন হতো কেউ ভারতকে পাত্তা দিত না, এখন সবাই শ্রী নরেন্দ্র মোদীর কাছে পরামর্শ চান, এগিয়ে এসে প্রণাম করেন। ভারত এখন বিশ্বগুরু। আমার অনেক আশা ছিল অসম, বিহার, ত্রিপুরার মতো পশ্চিমবঙ্গেও ভাজপা সরকার হবে। যে দলের জন্ম একজন বাঙালির হাত ধরে, সেই মহামানব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারব। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কমিউনিস্টরা কি গালি দিয়েছেন সেটা একবার আমার টুক করে আমার মাথায় এলো, যে ওই সেই চিন্তাটা, যে তাকে বলা হয় তিনি নাকি বঙ্গভাগের নায়ক শ্যামাপ্রসাদ। যাই হোক, পরে আসি, পরে কি লেখা। সেই আশায় 2016, 2019, 2021, 2024-এ লাগাতার বিজেপিকে ভোট দিয়েছি এ রাজ্যে তৃণমূলকে হারানোর জন্য, কিন্তু খুবই হতাশ হয়েছি। বিজেপি এ রাজ্যের অত্যাচারী তৃণমূলকে হারাতে পারেনি। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অবধি হতাশ হয়ে বলেছেন, মনে হয় তৃণমূলের সাথে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যোগ সাজশ আছে। আমাদের আবেগ, আমাদের লড়াইকে বিজেপির দিল্লির নেতারা পাত্তা দেয় না। এত কিছুর পরে আমরা বুঝেছি বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না। তাই এবার এখানেই হচ্ছে আসল গল্পটা। তাই এবার আমাদের ভোট আমরা সিপিএম কে দেব। ওরা খতরনাক পার্টি, ওদের অনেক নতুন নতুন সৎ লড়াকু ছেলে মেয়ে আছে, পারলে ওরাই হারাতে পারবে। আর ওদের দল কেন্দ্রে ক্ষমতায়ও নেই যে তৃণমূলের সাথে যোগসাজশ করবে। ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে গেল। মানে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন কাদের কাছে? যারা বিজেপি আরএসএস এর সঙ্গে যুক্ত তাদের কাছে। আসি, তারপরে কি লেখা হচ্ছে। তাই আমরা ছোট থেকে বিজেপিকে ভোট দিয়ে এলেও এবারের ভোটটা সিপিএম কে দেব। আমাদের পরিবারের 5 জন, আমাদের বৃহত্তর পরিবারের আরো 10 জন করে 20 জন, টোটাল 25 জন এবার বিজেপির বদলে সিপিএম এ ভোট দেব। আপনারাও দিন। বুঝলেন গল্পটা? পোস্টটি দিয়েছেন বন্ধুবর অনির্বাণ মাইতি। নামটাও দেখতে পাচ্ছেন, আমার বলার দরকার নেই। কলকাতার বুদ্ধিজীবী মহল, বিশেষ করে বাম, প্রগতিশীল, সেকুলার বুদ্ধিজীবীরা এক ডাকে অনির্বাণ মাইতিকে চিনবে। যেমন প্রহ্লাদ দৈত্যকুলে জন্ম নিয়েও কিন্তু দেবত্ব পেয়েছিলেন, তাই না প্রহ্লাদ? আবার উল্টো দিকে দেখুন, সৎ ব্রাহ্মণ থেকে ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষী হয়েছিলেন কে? কালাপাহাড়। অর্থাৎ এক ভূমিকায় মানুষ চিরকাল আটকে থাকে না, পরিবর্তন সময়ের ধর্ম। সিপিএম এর বহু নেতাকর্মী দল ছেড়ে তৃণমূলে এসেছেন, কয়েকজন এসেছেন বিজেপিতেও। নইলে যে সিপিএম এক সময় পশ্চিম বাংলায় 34 বছর রাজত্ব করেছে
এবং যে সিপিএম এর বিরুদ্ধে একটা কথা বললে আশপাশ তাকিয়ে আস্তে আস্তে বলতে হতো চারদিকে এত সিপিএম, সেই সিপিএম এ এখন কাউকে খুঁজে পাওয়া যায় না। কারণ কি? কারণ সিপিএম এর এইসব নেতা কর্মীরা দল ছেড়ে তৃণমূল বিজেপিতে এসেছেন। শুধু রাজ্জাক মোল্লা যে গিয়েছিলেন তা নয়, আমাদের সিপিএম ও শঙ্কর ঘোষ এসেছেন। নাম উল্লেখ করে সময় আর নষ্ট করব না। তবে সিপিএম এর বর্তমান খারাপ বাজারে ছেলেবেলা থেকে আরএসএস করা একজন মানুষ, যিনি 2016 থেকে বিজেপিকে ভোট দিয়ে আসছেন, তিনি হঠাৎ করে সিপিএম কে ভোট দেওয়ার কথা বলবেন কেন? কারণ সিপিএম নাকি এই রাজ্যে একমাত্র রাজনৈতিক দল যারা সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসকে হারাতে চায়। কারণটা কি? কারণ টিএমসির সঙ্গে বিজেপির সেটিং আছে, তাই টিএমসি কে সরাতে চায় না বিজেপি। টিএমসি কে সরাবার ব্যাপারে রাজ্য বিজেপি তুমুল লড়াই করছে, সেই লড়াইটা মানুষ দেখছে। সুতরাং একটুখানি আবার অন্য কথাও বলতে হয়, ফলে সেটিং এর গল্প মানুষ নাও খেতে পারে। এটা বুঝে এই সিপিএম বুদ্ধিজীবী বলেছেন সেটিং এর আসল কালপ্রিট হলো দিল্লির নেতারা, এই মোদি। টিএমসি কে হারাতে সিপিএম কে কেন সমর্থন করবে মানুষ? কারণ উনি নিজেই লিখেছেন সিপিএম খতরনাক পার্টি। খতরনাক তো বটেই, কারণ পশ্চিম বাংলায় তো তারা খতরনাক বলেই চিহ্নিত হয়ে রয়েছে, শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গ এই রাজ্যটিকে। কারণ ওদের দলে আবার অনেক লড়াকু ছেলে মেয়ে আছে, এটাও তিনি লিখেছেন। আর একটা কারণ, সেটা হচ্ছে উনি লিখছেন যে ওরা কেন্দ্রীয় সরকারে নেই, সুতরাং তৃণমূলের সঙ্গে সেটিং এর দরকার নেই। পোস্টের শেষে নিজের একটা ছবি দিয়েছেন এই বুদ্ধিজীবী, একদম পুরোপুরি স্বয়ংসেবকের পোশাক পরে ছবিটা তোলা। একবারে দেখেছেন আপনারা ছবিটা? আর একবার দেখে দিই ছবিটা, দেখে নিন। পুরো কাহিনীটা পড়ে বেশ মজা পেলাম, না রাগ হয়নি একটুও। কারণ এই পোস্ট পড়ে কোনো বিজেপি বা আরএসএস এর কর্মী সিপিএম কে গিয়ে ভোট দেবে, এটা যারা ভাবে তারা হয় গন্ডমূর্খ, নয় পাগল, নয় বদমাস। বিশেষ করে এবারের এই নির্বাচনে যখন রাজ্যের হিন্দুদের কাছে অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াই, যখন মমতাকে আরো 5 বছর ক্ষমতায় রাখলে হিন্দুদের নতুন করে বাস্তুহারা হওয়ার ভয় সত্যি হয়ে উঠতে চলেছে, তখন মমতার পরিবর্তে সিপিএম, যারা মুসলিম লীগের ভারত ভাগ দাবির প্রথম সমর্থক কমিউনিস্ট পার্টির গর্ভ থেকে জন্ম নিয়েছে, যারা 46-এর দাঙ্গায় সমর্থন দিয়েছিল দাঙ্গাবাজদের, যাদের আমলে ক্ষমতা দখলের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশ হাজারে হাজারে লাখে লাখে ঘটানোর এই প্রক্রিয়া শুরু হয়েছিল সেই সিপিএম কে। শ্যামাপ্রসাদের বাংলায় ইসলামী অনুপ্রবেশ ও আধিপত্যবাদ শুরু করেছিল যে সিপিএম, তাকে ভোট। এই রাজ্যটাকে যারা শিল্প শূন্য করেছে তাদের ভোট। কয়েকদিন আগে সিপিএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেছেন সিপিএম ডজন ডজন আসনে জিতবে। তিনি আরো বলেছেন সিপিএম কে বাদ রেখে কেউ সরকার গড়তে পারবেন না। একবার সুজন চক্রবর্তীর ভাষণের কথার একটুখানি শুনুন। আপনি লিখে রাখুন। আমি যদি বলি যে আমরা সরকার করব, আপনি মানতে চাইবেন না, আপনার অপছন্দ হবে। আমি আপনাকে অপছন্দ করতে ফেলতে চাই না, কিন্তু
ডজন ডজন আসন বামপন্থীরা পাবে। অর্থাৎ টিএমসি এবং বিজেপি পশ্চিমবাংলার মানুষ যদি তার নিজের নিরঙ্কুশ মতে সংখ্যাগরিষ্ঠ যদি ভোট দিতে পারে, না হয় তাহলে পশ্চিমবাংলায় তবে সিপিএম এর সাহায্যে সরকার গড়তে হবে। কে বললেন? সুজন চক্রবর্তী, সিপিএম নেতা। যদি অখুশি হন বা কেউ যদি বুঝতে বা মানতে না চায়, আচ্ছা বেশ, ঠিক আছে, সরকারে আচার না আছে, আমি তার মধ্যে ঢুকলাম না, আমাদের বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। ঠিকই তো, যদি ত্রিশঙ্কু সরকার, ত্রিশঙ্কু বিধানসভা হয়, তখন সরকার গড়তে তো বাইরের সাহায্য নিতেই হবে। এটা তো ঠিক কথা। আচ্ছা, তাহলে সেই পরিস্থিতিতে সিপিএম কাকে সমর্থন দেবে? টিএমসি কে না বিজেপি কে? দেখুন, ইন্ডি জোটে, ওই যে কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোটে সিপিএম এবং টিএমসি একসঙ্গে আছে। তাহলে জোট ধর্মের দিকে নজর রেখে কি সেদিন সিপিএম মমতাকে সমর্থন দেবে, নাকি বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে সমর্থন দেবে? একবার স্পষ্ট করে কথাটা বলুন তো কমরেড। আমি বহু বছরের বিজেপি সমর্থক, আমি স্পষ্ট বলছি, সিপিএম যদি ঘোষণা করে যে নির্বাচনে ত্রিশঙ্কু বিধানসভা হলে তারা বিজেপিকে সমর্থন দেবে, তবে আমি একা শুধু নই, আমার বন্ধুদেরও বলবো, যেখানে সিপিএম এর জেতার সম্ভাবনা, সেখানে বিজেপিকে নয় সিপিএম কে যেন তারা ভোটটা দেয়। কিন্তু মুশকিলটা কোথায় জানেন কমরেড? পশ্চিমবঙ্গে আপনাদের খাতা খোলার মতো আসন একটাও নেই। আপনারা তৃতীয় বা চতুর্থ বা জামানত বাঁচাবার লড়াইতে আছেন। কে আপনাদের ভোট দিয়ে ভোট নষ্ট করবে কমরেড? একটা জিনিস দেখে খুব মজা লাগলো, সেটা হলো আপনারা এখন সর্বহারার মুক্তির স্বপ্ন দেখা টাকাগুলো বাদ দিয়েছেন, মমতার মতোই ধর্মের রাস্তায় হাঁটতে শুরু করেছেন, মমতার মতোই মুসলিম তোষণের উদ্দেশ্য নিয়ে ছদ্ম হিন্দুর পোশাক পরেছেন। যেমন উনি হিজাব পরেন, এই পোশাকটা পরেছেন হিন্দু ভোটে ভাঙন ধরাবার উদ্দেশ্যে। মমতা দীঘায় মন্দির তৈরি করে নিজের হিন্দুত্বের প্রতি আস্থা দেখাচ্ছেন, যাতে হিজাব পরা মমতার ছবিটা একটু অস্পষ্ট হয়, হালকা হয়, এবং তার ফলে দু চারটে হিন্দু ভোট যাতে পাওয়া যায়। আপনি কমরেড, আপনাদের উদ্দেশ্য ওই একই, মমতার মতনই। উনি হিজাব পরেছেন আর আপনি আরএসএস এর পোশাক পরেছেন। আরএসএস এর অতীত নিয়ে একগাদা মিথ্যে গল্প ফেঁদেছেন। এআই দিয়ে তৈরি স্বয়ংসেবকের পোশাকে ছবি তুলেছেন হিন্দু ভোট পাওয়ার উদ্দেশ্যে। কমরেড, একটা সত্যি কথা বলি, এতকাল অন্তত কমিউনিস্টদের ভুল আদর্শ, ইউটোপিয়ান অবাস্তব আদর্শ আঁকড়ে রাখার অভিযোগ করতাম। সেই অভিযোগ ছিল কমিউনিস্টদের মধ্যে যে ওদের আদর্শ বাস্তবে কোনোদিন বাস্তবায়িত হওয়ার মতো নয়। কিন্তু কোনোদিন ভাবতাম না যে কমিউনিস্টরা 420, 420, যাকে 420 বলে, সেই অভিযোগ কমিউনিস্টদের বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে অন্তত করতাম না, কেউ করেও নি। এবার সেই পতনটা হলো আপনাদের 2026-এ। এই যে পোস্টখানি নিয়ে আলোচনা করলাম, এটা কোনো ব্যক্তি অনির্বাণ মাইতির পোস্ট নয়, এর পেছনে আছে সিপিএম এর দলগত অবস্থান। যিনি পোস্ট দিয়েছেন আমার সেই বন্ধুবর অনির্বাণ মাইতিকে আমি কখনোই 420 বলবো না, 420 বলবো সিপিএম কে, এবং সেই সঙ্গে বলবো অনির্বাণ মাইতিকেও 420 রাস্তায় ঠেলে দিয়েছে
সিপিএম এত নিচে নামলো, ছি। ধন্যবাদ।